শুভ সন্ধ্যা। আমাদের 153তম আজ একটি বিশেষ দিন, এই কারণে যে আমাদের সাথে আজ আড্ডা দেবেন এবং আমাদের যেটা বলি ঋদ্ধ করবেন ডক্টর পবিত্র সরকার। ডক্টর পবিত্র সরকার পণ্ডিত মানুষ, আমরা সবাই জানি, ভাষাতাত্ত্বিক, খুব বিশেষ একটি বিষয় যেটা নিয়ে উনি কাজ করে গেছেন বহু বছর ধরে। আজকে আমাদের সেই ব্যাপারে অনেক তথ্য জানাবেন, বলবেন। পবিত্রদা সাহিত্যিক, নাট্য সমালোচক, গবেষক এবং শিক্ষাবিদ তো বটেই। বিভিন্ন বিভিন্ন বিষয়ে উনি প্রবন্ধ লিখেছেন এবং বইয়ের সংখ্যা 100 ছাড়িয়ে গেছে। পবিত্রদার আরেকটি জায়গা হলো উনি শিশু সাহিত্যিক। শিশুদের জন্য অনেক গল্প লিখেছেন, শিশুদের জন্য কিভাবে ভাষা শিখতে হয় সেটার উপরে বই লিখেছেন, সেটা বিভিন্ন স্কুলে পড়ানো হয়। পবিত্রদার আরেকটা বিশেষ দিক হচ্ছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং নাট্য ব্যক্তিত্ব, অত্যন্ত সুপরিচিত। বিভিন্ন জায়গায় নাটক করেছেন এবং নাটকের ব্যাপারে একটি যথেষ্ট প্রজ্ঞা রয়েছে ওনার, তাই নাট্য ব্যক্তিত্ব বলাটাই সবচেয়ে বড় বিশেষণ। 2000 সালে গদ্য রচনার জন্য বিদ্যাসাগর পুরস্কার পেয়েছেন। জাতীয় সংহতির জন্য ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড ফর ন্যাশনাল ইন্টিগ্রেশন পেয়েছেন। 2019 সালে পেয়েছেন জাপানের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান, দ্য অর্ডার অফ দ্য রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার রেজ। সাধনা চ্যাটার্জি অ্যাওয়ার্ড ফর চিলড্রেন লিটারেচার, শিশু সাহিত্যের জন্য সাধনা চ্যাটার্জি অ্যাওয়ার্ড পেয়েছেন। গজেন্দ্র কুমার মিত্র, সুমথনাথ ঘোষ এই অ্যাওয়ার্ড পেয়েছেন সাহিত্যের জন্য। সত্যেন দত্ত ও তিতলি অ্যাওয়ার্ড পেয়েছেন আবার শিশু সাহিত্যের জন্য। আর এটা খুব স্বাভাবিক, ওনার মতো মানুষ অজস্র অজস্র সম্মানে ভূষিত হয়ে রয়ে থাকবেন। ওনার একটু চলার পথটা আমি ছোট্ট করে বলছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি মেধাবী এবং সেরা শিক্ষার্থী ছিলেন, কিন্তু এই যে চলার পথটা কিভাবে উনি এগিয়েছেন আমি ছোট্ট করে বলছি। তারপর স্নাতক ও স্নাতকোত্তর এই উভয় পরীক্ষার জন্য তিনি সর্বোচ্চ স্থান অর্জন করেন। তারপর বঙ্গবাসী কলেজ এবং তারপর যাদবপুর ইউনিভার্সিটি, এখানে অধ্যাপনা শুরু করেন। এর মাঝখানেই ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে আমেরিকা যান। শিকাগো ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পরে ভাষা বিজ্ঞানের ওপর গবেষণা করে পিএইচডি করেন। তারপর মিনেসোটা ইউনিভার্সিটিতে অধ্যাপনা শুরু করেন। বেশ কিছু বছর পরে দেশে ফিরে আসেন এবং যাদবপুর ইউনিভার্সিটিতে আবার অধ্যাপনা শুরু। তারপর 1990 থেকে টানা 7 বছর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদ অলঙ্কৃত করেছিলেন। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ হায়ার এডুকেশনের সহ সভাপতি পদে আসীন ছিলেন এবং 2003 সালে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণ করেছেন বটে, কিন্তু আমার মনে হয় এই মানুষটি আজও সমান চলমান, সমান কাজ করে চলেছেন। দেশের বিভিন্ন সাহিত্য ও সংস্কৃতি প্রতিষ্ঠানের সঙ্গে উনি ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে রয়েছেন নিরন্তর। ওনার যে 100টা বই বললাম, 100 এবং 100 অধিক, তার কয়েকটা বই আমি নাম বলে যাচ্ছি। গীতবিতান, বাংলা ব্যাকরণ প্রসঙ্গ, ভাষা দেশ কাল, গবেষণা ও গবেষণা পদ্ধতির সহজ পাঠ, ঢাকার টুকিটাকি, সুভাষ থেকে নেতাজি, বানান বিবেচনা, একটি অভিনব বানান অভিধান, প্রমিত বাংলা উচ্চারণ অভিধান, হাসতে হাসতে বানান, স্মরণে মননে পুণ্য শ্লোকে বিদ্যাসাগর,
প্রথম বই আমার রবীন্দ্রনাথ, জ্বরের উপকারিতা ও আরও গল্প, কথা আর কাহিনী পার্ট 1, কিশোর সঞ্চয়ন, ভাষা মাননা, বাঙালি মনীষা, শ্রেষ্ঠ প্রবন্ধ, প্রবন্ধ সংগ্রহ, স্টুডেন্টস ওন ডিকশনারি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং ওনার একটি অটোবায়োগ্রাফি, আজকে এই কথা হচ্ছিল, অল্প পুঁজির জীবন, এই বইটি বেরিয়ে গেছে এবং 3টি পার্টে লেখা রয়েছে, অর্থাৎ 3টি খণ্ডে বেরিয়েছে। তাই এই হেন মানুষ, যিনি প্রতিনিয়ত প্রতিদিন লিখে চলেছেন, বিভিন্ন বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন জায়গায় ওনার কথা বলে আসছেন, বিভিন্ন লেকচার দিয়ে আসছেন, সেই মানুষটি আজ আমাদের সাথে, আমাদের একটি গর্ব। আমরা এখানে যারা এসেছি সবাই গর্বিত এবং আমাদের প্রণাম। শুভ সন্ধ্যা, সকলকে নমস্কার, প্রীতি এবং শুভেচ্ছা। আচ্ছা, আমি চেষ্টা করছি একটা, আমার তো জানেন তো বয়স 87 বছর 5 মাস, 88-র ভেতরে মাঝখানে ঢুকে গেছি। ওদের কথায় ধাঁধা লাগে, তোমার কথা আমি বুঝি, তোমার আকাশ, তোমার বাতাস, তোমার আকাশ, তোমার বাতাস, সবই দেখি সোজাসুজি ওদের কথায়। হৃদয় কুসুম আপনি ফোটে, জীবন আমার ভরে ওঠে। হৃদয় কুসুম আপনি ফোটে, জীবন আমার ভরে ওঠে। দুয়ার খুলে চেয়ে দেখি হাতের কাছে, এ আমার হাতের কাছে সকল পুঁজি ওদের কথায় ধাঁধা লাগে। তোমার কথা আমি বুঝি। সকাল সাজে সূর্যে বাজে, ভুবন জোড়া তোমার নাটে। আলোর জোয়ার বে তোমার তরি আসে, এ তোমার তরি আসে আমার ঘাটে। সকাল সাজে সূর্যে বাজে, ভুবন জোড়া তোমার নাটে। আলোর জোয়ার বে তোমার তরি আসে, এ তোমার তরি আসে আমার ঘাটে। শুনব কি আর বুঝব কি বা, এই তো দেখি রাত্রি দিবা। শুনব কি আর বুঝব কি বা, এই তো দেখি রাত্রি দিবা। ঘরেই তোমার আনাগোনা, পথে কি আর পথে পথে কি আর তোমায় খুঁজি। ওদের কথায় ধাঁধা লাগে, তোমার কথা আমি বুঝি ওদের কথায়। ওই অনেকের থাকে, ওটা জিনেই থাকে বোধহয়, খুব চেঁচিয়ে চেঁচিয়ে রাস্তাঘাটে গান গাওয়ার অভ্যেস। তা আমার সেটা ছিল
ফলে পাড়ার লোকের জ্বালাতন হয়ে যেত এবং বন্ধু বান্ধবেরাও জ্বালাতন হতো, কিন্তু গাইতেও বলতো, গলায় তখন একটু সুর ছিল। তখন সব রকম গান গাইতাম। আমি খড়গপুর শহরে মানুষ হয়েছি, মানে দেশভাগের পর খড়গপুর শহরে। তো সেখানে ওই হিন্দি ছবি খুব চলত, প্রচুর হিন্দি ছবি। তো হিন্দি ছবির গান খুব গেয়েছি। তারপরে মানে এমনি শুনেওছি, খুব নানান ধরনের গান শুনেছি। চেঁচি আইপিটি এর গান, ছেলেবেলায় আইপিটি এর গান শিখেছিলাম, কিছু শুনেছি। উচ্চাঙ্গ সঙ্গীত গাইতে পারি না, কিন্তু শুনতে ভালো লাগে। দেশে বিদেশের উচ্চাঙ্গ সঙ্গীত, আমেরিকায় গিয়ে কিছু ওখানকার লোকসঙ্গীত শুনেছিলাম, শিখেছিলাম, ভালো লাগতো খুব। জোয়ান বায়েজের গান শুনেছি সামনে। পিট সিগারটা ওখানে শুনে, পিট সিগারটা আমার বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন, রবীন্দ্র ভারতীতেও এসেছিলেন। তো এইরকম বহু গানের হয়ে, কিন্তু কি করে জানো, রবীন্দ্রসঙ্গীতটা মনে হলো একটু অন্যরকম। আমার এক পাড়ার বাড়িতে গ্রামোফোনে শুনতাম আর রেডিওতে শুনতাম, শুনে শুনে মনে হলো একটু অন্যরকম গান। এবং শেষকালে এই ছোট বা খোলা খাঁচাটার মধ্যে ঢুকে পড়লাম, রবীন্দ্রসঙ্গীতের মধ্যে ঢুকে পড়লাম। এখন অন্য গান যে গাই না তা নয়, কিন্তু রবীন্দ্রসঙ্গীতটা আমি রোজ সকালে 6খানা করে রবীন্দ্রসঙ্গীত গাই। ছাদের ওপর হেঁটে এসে নিচে হারমোনিয়াম ধরে 6খানা রবীন্দ্রসঙ্গীত গাই। শিখেছিলাম এক সময় সুভাষ চৌধুরীর কাছে, বছর দেড়েক শিখেছিলাম। তারপরেও শিখেছি ওই ইন্দিরারই অজয় দাস বলে একজনের কাছে, তিনি সেটা আমার গুরু, কিন্তু খুব দূরস্থ করতে পারেননি। এক সময় 2টো সিডিও বেরিয়েছিল, সেটা বোধহয় ইউটিউবে এখনও শোনা যায়, একটা সিডি বেরিয়েছিল। কিন্তু এটা আমার মাথায় এসেছিল রবীন্দ্র ভারতীতে যাওয়ার পর, যে রবীন্দ্র ভারতীতে তো এলাম, আমার তো একটু যোগ্যতা হওয়া দরকার। তো সেই জন্য সুভাষদার কাছে গেলাম। তো সুভাষদা বললেন, হ্যাঁ শেখাতে পারি, কিন্তু 1 পয়সা নেব না। কী কাণ্ড, আপনি পয়সা নেবেন না, আমি শিখবো? হ্যাঁ, ওই শর্ত শেখাতে পারি। সুভাষদা আমাকে বসে শিখিয়েছিলেন, ধরে বেঁধে শিখিয়েছেন। এটা আমার জীবনের একটা অভিজ্ঞতা, স্মরণীয় অভিজ্ঞতা, বলবার মতো অভিজ্ঞতা। আমাকে ওই গানটা তো তার ভেতরে ঢুকিয়ে নেয়, এবং ওই গানটা তখন আমার গান হয়ে ওঠে। রবীন্দ্রনাথের গান থাকে না, কথাগুলোর মধ্যে দিয়ে আমি একটা কিছু পৌঁছে দেবার চেষ্টা করি চারপাশে। সেই জন্যেই মানে আমি খুব নিজেকে খুঁজে পাই ওই গানের মধ্যে আর কি। আপনি তো জানবেন যে এরকম এমনি তো হচ্ছে, গান অনেক বেশি লিখেছেন এরকম লোক আছে। নজরুল বেশি লিখেছেন গান, আমি শুনেছি কবির সুমনও নাকি 2500-এর মতো গান লিখেছে। কবির বলছিল আমাকে, সুমন, সে আমার ছাত্র যাদবপুরে, সে বলছিল যে 2500-এর মতো গান লিখে ফেলেছে। শুধু গান লিখেছে এরকম 10-12 হাজার গান লিখেছে আমি জানি অন্ধ্রপ্রদেশের একজন লোক, তেলুগু, তার নাম ছিল নারায়ণ রেড্ডি। তিনি অন্ধ্র ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলরও হয়েছিলেন, কিন্তু ফিল্মের জন্য 12,000-এর মতো গান লিখেছেন তিনি, নারায়ণ রেড্ডি। কিন্তু মানে অন্য দেশে এরকম দৃষ্টান্ত কবি বেশি নেই। আমি শুনেছি সুবার্ট বোধ হয় এই 300-র মতো গান লিখেছিলেন, কেমন, জার্মানিতে। কিন্তু আর কোনো দৃষ্টান্ত নেই। আর এই দৃষ্টান্তও তো নেই কোনো সংস্কৃতিতে। আপনারা অনেকেই জানবেন যে কোনো অনুষ্ঠানে আগে একটা রবীন্দ্রসঙ্গীত, মাঝখানে 2টো রবীন্দ্রসঙ্গীত, শেষে একটা রবীন্দ্রসঙ্গীত, নৃত্যনাট্য, গীতিনাট্য হয়েই চলেছে, কেমন। এবং রবীন্দ্রনাথের নাটক বোধহয় সবচেয়ে বেশি হয়, মানে নৃত্যনাট্য, গীতিনাট্যকে আমি নাটকও ধরছি। ফলে এইরকম স্রষ্টা কোনো সংস্কৃতিতেই খুঁজে পাওয়া খুব। হ্যাঁ, ওই তো একে বলেছিলেন যে পাদ্রী
বাঁকুড়া খ্রিস্টান কলেজে তিনি বই লিখেছেন রবীন্দ্রনাথকে নিয়ে, নামটা আমার মাথা থেকে বেরিয়ে যাচ্ছে, পাদ্রি, ইংরেজ পাদ্রি, খ্রিস্টান কলেজে প্রিন্সিপাল ছিল, ওকে বলে গেছেন, ওই বইতেই বলেছেন যে আর কিছু মনে না রাখো, বাঙালি আমার গান মনে রাখবে, এবং এখনও মনে রাখছি আমরা। বাংলাদেশে কি হচ্ছে আমি জানি না, কিন্তু বাংলাদেশেও অসাধারণ ভালো রবীন্দ্রসঙ্গীত শিল্পী তো সব আছেন, চমৎকার রবীন্দ্রসঙ্গীত শিল্পী আছে, তারা কিন্তু লড়াইটা চলছে। ওখানে যেটা হয়েছিল বাংলাদেশে, এই সঞ্জিতা খাতুন, হ্যাঁ না, এখন অনেক শিল্পী অজস্র শিল্পী আছে, যেমন লাইজা আহমদ লিসা অসাধারণ গান গায়। না, এই যেটা শুরু হলো যে ওয়াহিদুল হক সঞ্জিদা খাতুনের স্বামী, হ্যাঁ সঞ্জিদা হক, তিনি ছায়ানট নামে একটি প্রতিষ্ঠান তৈরি করেন, এখনও আছে। তিনি বাংলাদেশের গ্রামে গ্রামে গিয়ে বাসে করে রবীন্দ্রসঙ্গীত শেখাতেন, এবং তার ফলে গ্রামে গ্রামে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ বলে একটা করেছেন, সেখানে গ্রামে গ্রামে প্রতিযোগিতা হয় রবীন্দ্রসঙ্গীতের। গ্রাম থেকে শহরে আসে প্রতিযোগিতা, শহর থেকে মহকুমায়, মহকুমা থেকে জেলা, জেলা থেকে সদরে, এইভাবে সব শিল্পী উঠে আসে। এটা সারা আমি কোথাও গেছি, এই প্রতিযোগিতা হচ্ছে, খুলনাতে গেছি, অসাধারণভাবে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সব তৈরি হচ্ছে এইভাবে, মানে প্রতি একেবারে ঝাড়াই বাছাই করে চালুনি দিয়ে ছেঁচে শিল্পীদের তৈরি করে রবীন্দ্রসঙ্গীতের শিল্পী। এটা ওয়াহিদুল হক এবং সঞ্জিতা খাতুনের তাদের সারা জীবনের সাধনা ছিল। জন্মেছিলাম, এখনকার দিনে ব্যাপারটা একটু সাদামাটাই শোনা। ওই যে বাংলার যে জাতপাত আছে, জাতের, সেই জাতপাতের খুব ওপরের দিকে আমার নয়। ওই এখন তারা, আমি জানি না, তাদের জল অচল নয়, মাহিষ্য সম্প্রদায়। গ্রামের একটা অন্ধ একটা এঁদো গ্রামের বাড়িতে জন্মেছিল। ঢাকার শহরের উত্তর দিকে সাভারের দিকে যেতে একটা গ্রাম, মুসলমান প্রধান গ্রাম, কিন্তু কয়েক ঘর হিন্দু ছিল, এমনিতে ভালোই ছিল, কোনো অসুবিধা ছিল না। এক পরিবার, আমার বাবার দোকান ছিল বাজারে, দোকানের অবস্থা খুব ভালো ছিল না, কিন্তু বাবার অন্যান্য ব্যাপার ছিল। বাবা গান গাইতেন, গান লিখতেন, যাত্রা দলে গান গাইতেন এবং গান লিখতেন। কিন্তু আমি সেই জন্মদাতা এবং মায়ের ঘরে থাকিনি। আমার এক পিসিমার বিয়ে হয়েছিল খানিকটা দূরে আরেকজনের সঙ্গে, তিনি জমিদারের ছোট নায়েব ছিলেন। তো সেই বড় পিসিমার কোনো সন্তান হলো না। যখন আমার যিনি পালক পিতা হবেন পিসেমশাই, তিনি বড় পিসিমাকে লুকিয়ে আরেক জায়গায় বিয়ে করতে গেলেন। সেখানে তিনি মারধর খেলেন, মারধর খেয়ে ফিরে এলেন। তখন বড় পিসিমা, তখনকার দিনে মেয়েরা তো নিজেদের দোষী করত, বাবার সন্তান হচ্ছে না স্বামীর, আমিই দোষী। তখন ডাক্তারি পরীক্ষা টরীক্ষা কিছু ছিল না। তো বড় পিসিমা বললেন যে খুব দয়াবতী সুশ্রী মহিলা, বলে ঠিক আছে তুমি বিয়ে করো, আবার আমার ছোট বোনকে বিয়ে করো। তো আমার ছোট পিসিমা হলেন, মানে আমার ছোট পিসিমাকেও ওই একই ঘরে পতিত পাবন সরকার, তার সঙ্গে বিয়ে হলো, তারও সন্তান হলো না। কি করা যায়? আমার এই দুই পিসিমার দুঃখে আমার নিজের জন্মদাত্রী মা, তিনি খুব দুঃখ পেতেন। বিশেষ করে বড় পিসিমা এত শান্ত শিষ্ট, দুর্গা প্রতিমার মতো চেহারা, খুব ভালো রান্না করতে পারতেন, গানও গাইতেন খুব ভালো। তা একদিন নদীর জলে দুজনে চান করছেন, এই বড় ননদ
ছোট, হ্যাঁ, বড় ননদী আর মায়ের সন্তান সম্ভবা মা। মা তখন বললেন, আমি একটু বাঙাল ভাষা বলছি, যে আমার মনে হয় আমার পেটে এবার দুইটা এসছে, আমার পেটে দুটি এসছে, যদি তাই হয় তরে একজনের দিব এবং একজনকে দেব। এবং সত্যি সত্যি দুটি সন্তান হলো, একটি আমি আর আমার একটি যমজ বোন লীলা। সে বাংলাদেশে ছিল, এই 2018 পর্যন্ত ছিল, তার গল্প আলাদা। তো আমার মা দিলেন, সন্তান হলো যখন, এবং মাও সঙ্গে গেলেন আমাকে দুধ খাওয়াবেন বলে। 1 বছর পিসেমশাইয়ের বাড়িতে আমাকে আমার বোনকে নিয়ে রইলেন, দুধ খাওয়ালেন। এই জন্যে আমার জন্মদাত্রী মাকে আমি দুধু মা বলি, মানে দুধ মা, দুধ খাওয়ান বলে দুধ মা। যাই হোক, জন্মদাত্রী মা এবং আমার পরিবার তারা এরপরে খানিকটা দূরে চলে যাবেন, আমার জীবনে অপ্রাসঙ্গিক। কারণ আমি মানুষ হচ্ছি আমার পিসেমশাই এবং 2 পিসিমা, যাদের আমি ছোট মা বড় মা বলি, বড় মা ঘরে। এইভাবেই কাটছিল। এর মধ্যে দেশভাগ এসে গেল। আমার জন্ম 1937-এ। দেশভাগ যখন হয় 11 বছরে পড়েছি। দেশভাগ আপনাদের মতো যাদের বয়স, তারা বলছেন প্রথমে তো লোকে বিশ্বাস করেনি যে দেশটা ভাগ হতে পারে। তারপর যখন বিশ্বাস করলো, তখনও একটা গুজব ছড়াচ্ছিল যে ঋষি অরবিন্দ নাকি বলেছেন যে ও টিকবে না, 10 বছরের মধ্যে আবার আমার জন্মদিনে ওটা হিন্দুস্তান পাকিস্তান এক হয়ে যাবে। ফলে অনেকেই বিশ্বাস করেনি, আমার বাবাও, পালক পিতাও বিশ্বাস করেননি। কিন্তু আস্তে আস্তে আমার গ্রামে যদিও কোনো গণ্ডগোল হয়নি, তো চারপাশের আবহাওয়া এমন উত্তপ্ত হয়ে গেল যে আমরা চলে আসতে বাধ্য হলাম। আমি যখন দেশ ছেড়ে আসছি, বন্ধুবান্ধবদের নিজেদের সেই উপলব্ধি কিচ্ছু নেই। ওই বয়সে আমি দেশ ছেড়ে বরং নতুন দেশ আসছে, নদীতে নৌকো চড়ে অনেকটা যাচ্ছি, ঘোড়ায় গাড়িতে চড়ছি, মানিকগঞ্জে জাহাজে চড়ছি, পদ্মা পাশে পদ্মা জাহাজে, গোয়ালন্দ থেকে ট্রেনে চড়ছি। এই উত্তেজনাটা অনেক বেশি। আমার নতুন দেশ দেখছি। সকালে গোয়ালন্দের ট্রেনে একবার মনে হয়েছিল, ট্রেনে যখন আলো জ্বললো, মিটমিটে আলো, প্রচুর লোক, চোখে জল, মুখ ভাঙাচোরা, দেশ ছেড়ে যাচ্ছে আমার সেই কামরাতে। সেইটা দেখে মনে হয়েছিল কোনো একটা গণ্ডগোল আছে। আর একটা স্টেশন ছিল দর্শনা বলে, সেখানে পাকিস্তানি পুলিশ, তখন তো পূর্ববঙ্গ, পূর্ব পাকিস্তানি পুলিশ সবাই লোকেদের জামা কাপড় খুলে দেখছে, গয়না নিয়ে যাচ্ছে কিনা, টাকা নিয়ে যাচ্ছে কিনা দেখছে। তখন মনে হয়েছিল কোনো একটা গণ্ডগোলের ব্যাপার। তারপর সকালবেলা শিয়ালদা স্টেশনে এসে পৌঁছলাম। পৌঁছে আমাদের গতি হলো খড়গপুর শহরে। খড়গপুর কেন না, ওখানে আমাদেরই গ্রামের কিছু লোক ছিল আগে। আমাদের কোনো কিচ্ছু ব্যবস্থা নেই। আমরা কাকার বাড়িতে গিয়ে উঠলাম, মাটির বাড়ি। তো আমি আর আমার ছোট পিসিমা, ছোট মা, বাবা আর বড় মা তখন থেকে গেলেন। যাই হোক, খড়গপুরে স্কুলে পড়া, খড়গপুরে প্রথম কলেজে, তখনকার দিনে আইএসসি ছিল, যে আইএ পড়া। তারপরে এই কলকাতায় এসে পড়া। এমনিতে ছাত্র যে খুব ভালো ছিলাম তাও না, খুব খারাপ ছিলাম তাও না। ক্লাসে মোটামুটিভাবে প্রথম দিকেই থাকতাম, কিন্তু মাধ্যমিকের যেটা স্কুল ফাইনাল বলতো, তখন ফল আমার ভালো হয়নি। তার একটা কারণ ছিল, এখনখানে একটা অজুহাতের মতো শোনাবে, কিন্তু একটা কারণ ছিল। আমার একটা অদ্ভুত অসুখ হয়েছিল ক্লাস 8-এ। সেটা কি, আপনারা যদি ডাক্তার কেউ থাকেন আপনারা জানবেন,
পলিপ বলে নাকে একটা মাংস বেড়ে গিয়ে নাকের ওপরের দিকে ভেতরের দিকে, ফলে আমি নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতাম না, মুখ দিয়ে নিঃশ্বাস নিতাম। সেটা হলো ক্লাস 8-এ 1951 নাগাদ, চলল বিএ পরীক্ষা পর্যন্ত, মানে প্রায় 7-8 বছর, এবং তার 8 বার অপারেশন হলো। 5 বারের মতো অজ্ঞান করে, সেটা খড়গপুরে হলো, কলকাতায় হলো বেশ কয়েকবার। কলকাতায় তখনকার দিনে সিনিয়র মোস্ট যারা ছিলেন ডাক্তার ইএনটি, তাকে দিয়ে হলো, কিছুতেই কিছু সারল না, হয় আবার 6 মাস পরে আবার গজায়, আবার বন্ধ হয়ে যায় নাক, আবার কাটতে হয়। এরকম করে শেষে 1959-এ বিএ পরীক্ষা দেওয়ার পরে ভেলোরে গিয়ে সেটা সারল। ভেলোরে শেষ অপারেশন একজন আমেরিকান ডাক্তার, ডক্টর এজে প্যাট বলে, তিনি করলেন, সেরে গেল, সেটা সেরে গেল। এই 1959 সালটা আমার জীবনে আরেকটা দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। আত্মপ্রচারের মতো শোনাবে, কিন্তু আমি লিখেও ফেলেছি সেটা আত্মজীবনীতে, যে ওই বিএ পরীক্ষা দিয়েছিলাম, বিএ পরীক্ষায় বাংলা অনার্সে আমি বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়ে গেলাম। এটা খুব আকস্মিক ব্যাপার, এটা আমার কোনো হিসেবের মধ্যে ছিল না। এমনি সাহিত্য করেছি, লেখাপড়া করেছি, ম্যাগাজিন করেছি, পত্রপত্রিকায় ছোটোখাটো লিখেছি, স্কুলেও করেছি, কিন্তু এটা আমার হিসেবের মধ্যে ছিল না। আমি লাইব্রেরিতে পড়াশোনাও করেছি। ও লাইব্রেরিতে পড়াশোনার ব্যাপারে একটা গল্প আমি বলি। এই যে খড়গপুর শহরটার দুটো জীবন ছিল। একটা হচ্ছে বৈধ জীবন, বাঙালি ছেলেরা বিশেষ করে, মেয়েদের কথাটা এখানে আসে না, তাদের বাঙালি মধ্যবিত্ত মানুষেরা যে ক্লাস 8-এ উঠলেই তাদের কারখানার একটা কাজে ঢুকিয়ে দিতেন, বি গ্রেড অ্যাপ্রেন্টিস বলে। এই বি গ্রেড অ্যাপ্রেন্টিস থেকে তারা আস্তে আস্তে উঠতে ওই চার্জ হ্যান্ড বা ফোরম্যান হয়ে রিটায়ার করত। রেলের চাকরি মানে সাংঘাতিক ব্যাপার। আপনাদের তখনকার দিনে 1 আনা ছিল, 1 আনা সের ছিল, 1 আনা সের সর্ষের তেল, কেমন 4 আনায় প্রায় আধ মণ চাল, ভালো চাল, এরকম 4 আনা কেজি ডাল, এরকম সব সস্তা জিনিস পাওয়া যেত। আর অনেক এইটা বৈধ জীবন বাঙালি ছেলেদের। আর একটা অবৈধ জীবন ছিল, সেটা হচ্ছে রেলওয়ের মাল ভেঙে, মালগাড়ি থেকে মাল বলে তাদের সিল তোড়। এই ওয়াগন ব্রেকারদের একটা বিশাল বাহিনী ছিল, তারা মালগাড়ির মাল ভেঙে ব্ল্যাক মার্কেটে বিক্রি করত। এবং ফলে খড়গপুর ওই রকম গুন্ডা বদমাস বা ওয়াগন তারা একটা গিজগিজ করত, মানে এভরি সেকেন্ড পার্সন মনে একটি গুন্ডা, এরকম মনে হতো। যদিও খড়গপুরে লাইব্রেরি ছিল, রেলওয়ে ইনস্টিটিউট ছিল, তাতে হেমন্ত মুখোপাধ্যায় গান গাইতে আসতেন, উদয় শঙ্কর দলের নাচ আসতো, সেগুলো সব দেখেছি, শুনেছি। তো আমি এক সময় ওই রকম একটা মানে মাঝামাঝি থেকে লাইনের ওপারে যাবার অবস্থায় এসেছিলাম। বাড়িতে তো মা একমাত্র, আমার দেখার অভিভাবক, পুরুষ অভিভাবক তখন কেউ নেই, ক্লাস 7-এ পড়ি তখন। এবং ফলে বন্ধু বান্ধব কিছু ওই ধরনের জুটে গেল। তখন একদিন তাদের মতো করে, জানি না এটা কিভাবে হয়েছিল, আমার অশোক কুমার খুব প্রিয় অভিনেতা ছিলেন, অশোক কুমারকে অনেকে দেখেছেন। অশোক কুমারের চুলটা আমার খুব ভালো লাগতো, এরকম পাট সুন্দর করে ব্রিল ক্রিমের বিজ্ঞাপন দেওয়া হতো। তো আমি এইরকম ক্লাস 7-এ যখন পড়ি, ইজের পড়ি আর শার্ট পরি, তখন আমি চুলটা ওইরকম উল্টে দিলাম, একদম উল্টে দিলাম। উল্টে দিয়ে পাড়ার একটা বড় মোড়ে একটা ইদারা ছিল, সেখানে প্যান্টের পকেটে হাত দিয়ে এসে দাঁড়িয়েছে দুপুরবেলা, যেন
মানে আই এম দ্য মনার্ক অফ অল আই সার্ভে গোছের একটা ব্যাপার। দেখো সবাই আমাকে দেখো। যেমন সব পাড়ার এক দাদা ছিলেন, তিনি ক্লাস 4 পর্যন্ত পড়েছিলেন, জয়রাম দা। তিনি রেলওয়ের ওয়াগনগুলোর রং করতেন আর যাত্রা করতেন। তো জয়রাম দা আমাকে ধরলেন যে তুমি বাঙাল বাড়ির ছেলে না, তুমি এখানে কি এই চুলটা এভাবে উল্টেছ কেন? তোমার বয়সে তো এরকমভাবে চুল উল্টানোর কথা নয়। তা আমি তো বলতে পারি না তাকে যে আমি অশোক কুমারের দেখাদেখি করেছি। আমি আমতা আমতা করতে লাগলাম। জয়নন্দা বললেন যে না, তুমি এখন ওই ওই ডান দিক বাঁ দিক করে চুল উল্টাবে। আর তুমি এই পাশের বাড়িটা চেনো? আমি বললাম চিনি, হ্যাঁ ওটা মিলন মন্দির লাইব্রেরি। বলে তুমি আজ সন্ধেবেলায় এখানে আসবে, এসে আমার সঙ্গে দেখা করবে। পাড়ার দাদা তখন সাংঘাতিক ব্যাপার একটা। গেলাম, তিনি আমাকে নিজের পকেট থেকে 4 আনা পয়সা দিয়ে লাইব্রেরিতে ভর্তি করে দিলেন যে রোজ বই নেবে, বই পড়বে, ফেরত দেবে। তার আগে যে আমি বই পড়তাম না তা নয়, আমার বাড়িতে আমার বই ছিল, আমি বই কিনেওছি কিছু। বই পড়তে আমার মনে আছে, নিজের পয়সায় প্রথম বই পড়ে কিনেছিলাম আমি হেমেন্দ্র কুমার রায় এর রাত্রির যাত্রী বলে একটি বই। আর তারপরে কিনেছিলাম সুকুমার রায়ের হযবরল, আমার মনে আছে। আমার একটা বইয়ের সংগ্রহ ছিল, কিন্তু তা সত্ত্বেও বই পড়তে ভালোবাসতাম। ক্লাসে খারাপ রেজাল্ট হচ্ছে না, তা সত্ত্বেও আমার ওই দিকে একটু নজর গিয়েছিল। কিন্তু জয়রাম দা আমাকে ফিরিয়ে আনলেন। এই যে লাইব্রেরিতে একটা ঢুকিয়ে দিলেন, বই আমাকে প্রায় একদম ওই বাঘ যেরকম টুটি চেপে ধরে, সে বই আমাকে মানে একদম গিলে খেলো আর কি। নিজে একটা লাইব্রেরি, তারপরে আমি সেই লাইব্রেরিয়ানও হয়েছিলাম, চালিয়েছি বেশ কিছুদিন। এই বইয়ের নেশাটা আমাকে জয়রামদা ঢুকিয়ে দিয়েছিলেন, এবং তারই ফলে আমি আজকে আপনাদের সামনে এসে দুটো কথা বলবার যোগ্যতা অর্জন করেছি। জয়রামদা ঢুকিয়ে দিয়েছিলেন বলে সব রকমের বই পড়তাম, একেবারে সব লাইব্রেরিতে যত ধরনের বই আছে সব। হ্যাঁ, ঢাকায়, ওই ঢাকারই একটা গ্রামে, ঢাকা থেকে সাভার যেতে পড়ে, বলিয়া সাভার, হ্যাঁ সাভার যেতে পড়ে, বলিয়ারপুর গ্রামটার নাম। তো ওই যে বললাম যে অনার্সে হঠাৎ একটা আকর্ষণ, এবং সেটা থেকে আমার জীবনটা বদলে গেল। আমার মানে গ্রামীণতা আস্তে আস্তে কাটতে লাগলাম। কলকাতা বিশ্ববিদ্যালয়ে, তারপরে খুব বিশ্ববিদ্যালয় তখন পরীক্ষার ফল জানাই, মানে ওটা ওটা প্রেডিক্টেড যে আমি একবার যখন ওই রকম হয়েছে, পরেরটাও সেরকম হবে। তারপরে বঙ্গবর্ষী কলেজে, আমি আমার নিজের কলেজ, সেখানে আমি 8 মাস পড়াই 1963-তে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমার একজন অধ্যাপক ছিলেন, মনসিজরা জানবেন, অধ্যাপক না, অগ্রজ স্থানীয় সহকর্মী দেবীপদ ভট্টাচার্য। অধ্যাপক দেবীপদ ভট্টাচার্য, প্রেসিডেন্সিতে যারা পড়েছেন তারা জানেন। দেবীপদ ভট্টাচার্য আমাকে বললেন যে তুমি শুধু বাংলা নিয়ে পড়ছো, ঠিক আছে, কিন্তু তুমি অন্য কিছু পড়বার চেষ্টা করো। ভাষা বিজ্ঞানটা দেখো, ভাষা বিজ্ঞানটা মন্দ নয় একটা বিষয়। তো আমি তখন ভাষা বিজ্ঞানে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞানে পুরনো ধরনের ভাষা বিজ্ঞান, ভাষা কবে জন্ম হলো, কবে তার বিস্তার হলো, সংস্কৃত থেকে বাংলা কিভাবে এলো, এই ইতিহাসের মূলত। তো সেইভাবে পরীক্ষা দেব বলে আমি তৈরি হতে লাগলাম, পড়াশোনা করতে লাগলাম। হঠাৎ টেবিলের ওপর একটা নোটিশ একদিন আমাকে আমার হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যাদবপুরে পড়াই যখন, তার নামও আপনারা শুনেছেন, কবি অজিত দত্ত। অজিত দত্ত অজিত দত্ত আমাকে বললেন, দেখো তুমি এটাতে ইন্টারেস্টেড কিনা। দেখলাম ফুলব্রাইট এর বিজ্ঞাপন। আমার ততদিনে 6 বছরের মতো যাদবপুরে পড়ানো হয়ে গেছে।
আগের বছরই বোধহয় আমি বিয়ে করেছি আমার এক সহপাঠিনীকে। তার নাম মৈত্রেয়ী, তিনি বন্দ্যোপাধ্যায় ছিলেন, মৈত্রেয়ী বন্দ্যোপাধ্যায়, বিক্রমপুরের মেয়ে। তো তিনি বিয়ে হয়েছে। তারপর আমি ফুল ব্রাইটের ওটা একটা এই নোটিশ। তো অজিতবাবু বললেন, দেখো তুমি এতে ইন্টারেস্টেড কিনা। আমি তখন ভাবলাম যদি বিদেশে ভাষাবিজ্ঞান এর গবেষণা করতে যাওয়া যায় ভালো হবে। আমি দরখাস্ত করে দিলাম এবং সেটাও ওই আরেকটা আকস্মিকতা, আমি পেয়ে গেলাম। তারপর বিদেশ চলে গেলাম। বিদেশে গিয়ে শিকাগো বিশ্ববিদ্যালয়ে বছর 5 মতো কাজ করলাম, MA করলাম একটা, তারপরে পিএইচডির কাজ করলাম। পিএইচডি ডিগ্রিটা অনেক পরে পেয়েছি, সেটা নিয়ে গল্প হয়তো অনেকে জানেন। কিন্তু আমার ভাইভাটা হয়ে গিয়েছিল 1975-এ, ভাইভাতে উত্তীর্ণ হয়ে গিয়েছে। যাই হোক, তারপরে ওসব তো স্বাভাবিকভাবে একটা থেকে একটা মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে পড়ালাম, এই দক্ষিণ ভারতের সাহিত্য পড়ালাম খানিকটা, ফিরে এলাম আবার যাদবপুরে। তারপর থেকে আর কোনো ব্যাপার নয়। তারপর থেকে আস্তে আস্তে মানে একটা রাজনৈতিক অধ্যায় আছে যে আমি ফেরার পরে তখনকার দিনের যে সরকার, বামফ্রন্ট সরকার, তার সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে যুক্ত হয়েছিলাম। বিশেষ করে বুদ্ধদেব আমাকে ডেকে নিয়েছিল। বুদ্ধদেবরা হচ্ছে আমি তো ছাত্র আন্দোলন করেছি, সমস্ত স্তরেই আমি ছাত্র ইউনিয়নের কিছু না কিছু ছিলাম। অর্থাৎ ইন্টারমিডিয়েটে আমি ছাত্র ইউনিয়নের পত্রিকা সম্পাদক ছিলাম, বিএ ক্লাসেও আমি পত্রিকা সম্পাদক ছিলাম, কলকাতা বিশ্ববিদ্যালয়েও আমি পত্রিকা একতা বলে একটি পত্রিকা বেরোতো, তার সম্পাদক ছিলাম। তো ওই ছাত্র ইউনিয়নের সূত্রে বুদ্ধদেবের সঙ্গে আমার আলাপ। বাচ্চা দেখেছি, স্কুলের ছাত্র দেখেছি। সে আমার খোঁজ খবর নিয়ে সে আমাকে একদিন ডাকলো রাইটার্স বিল্ডিংয়ে, ডেকে জ্যোতিবাবুর সঙ্গে আলাপ করিয়ে দিল, বললো যে আপনাকে আমাদের হয়ে কিছু কাজ করতে হবে। অনেকেই জানেন সে সময় তখন ওই প্রাইমারিতে ইংরেজি থাকবে কি থাকবে নিয়ে তাই নিয়ে আমি প্রচুর গালাগাল খেয়েছি। কিন্তু যা বিশ্বাস করি, এখনও যা বিশ্বাস করি যে হ্যাঁ, কিছুদিন পরে ইংরেজিটা শেখানো ভালো। হ্যাঁ, তো যাই হোক, সেটা নিয়ে কাজ করেছি। তারপর আস্তে আস্তে হয়তো সরকারের সঙ্গে যুক্ত থাকার ফলে কিছু কিছু সুযোগ এলো, ভাইস চ্যান্সেলর হলাম, ইত্যাদি হলাম, অন্যান্য চাকরি বাকরি গেল। এর মধ্যে যে অন্য কাজগুলো করেছি এই কেরিয়ারের বাইরে, সেটা সম্বন্ধে একটু বলি। আমাকে তৈরি করে দিয়েছিলেন, আপনারা জানবেন, সে নাট্যকার, তার নাম শচীন্দ্রনাথ সেনগুপ্ত, নাট্যকার। সিরাজউদ্দৌলা শুনেছেন? তার ছোট ছেলে, তার নাম দীপেন সেনগুপ্ত। তিনি আমার 1 ক্লাস ওপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তেন, 6th ইয়ারে, আমরা তখন 5th ইয়ারে। তো ওই 6th ইয়ারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মধ্যে নাটকের প্রতিযোগিতা হতো। তো আমাদের ক্লাস থেকেও বলা হলো যে বাংলা থেকেও একটা প্রতিযোগিতার নাম দেবে। দীপেনদা বললেন যে আমরা ঠিক আছে, সিলেকশন করব। দীপেনদা নাট্যকারের পুত্র হিসেবে নয়, নিজেও খুব ভালো নাটক করতেন, অসাধারণ। খানিকটা চ্যাপলিনের ধরনের খানিকটা তার অভিনয়, ছোটোখাটো দেখতে খুব সুন্দর নয়, কিন্তু অভিনয়টা অসাধারণ করতেন। তো যাই হোক, সিলেকশন হলো। সিলেকশনে আমি কোনোভাবে সিলেক্টেড হয়ে গেলাম একটা অভিনয় করব বলে, এবং সেই অভিনয় বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হলো। এটা হচ্ছে এই নাটকটা চিত্তরঞ্জন ঘোষের দাও ফিরে সে অরণ্য বলে, রাজা মন্ত্রীর অভিনয়। আমি রাজা করলাম, দীপেনদা মন্ত্রী করলেন। আমার সিলেক্টেড হওয়ার একটা রহস্য ছিল। দীপেনদা বললেন,
যে দাঁড়াও না, তোমাকে একজনের কাছে নিয়ে যাব, তিনি দেখিয়ে দেবেন। আমরা দুজনে এই অভিনয়টা অনেকবার করেছি, তুমি তুমি আমাকে একজনের কাছে নিয়ে যাও বলে নিয়ে গিয়ে শ্যামবাজারের শ্যামপুকুর বলে একটা জায়গা আছে, সেখানে একটা ছোট্ট ঘরে এক ভদ্রলোকের কাছে নিয়ে গেলেন, লম্বা কালো দেখতে। হ্যাঁ, বলে অজিতদা একে একটু আপনার রোলটা দেখিয়ে দিন তো। অজিতদা মানে অজিতেশ বন্দ্যোপাধ্যায়, আপনার অনেকেই হয়তো তার নাম শুনেছেন। অজিত আমি দেখলাম দীপেনদা একটা করে সংলাপ বলছেন, আর ওই রকম কালো লম্বা দীর্ঘদেহী চেহারাটা কীরকম দুমড়ে মুচড়ে ছোট হয়ে যাচ্ছে, হাসছে, কাঁদছে, পাগলামো করছে, দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। যাই হোক, সেইটে নকল নবিশি করতেই আমার সিলেকশনটা খুব সহজ হয়ে গেল। আবার অজিত দা যা দেখালেন আমি সেটা দেখলাম। তো সে আমাদের নাটক প্রথম হলো, অজিত দাসী নাটক দেখলেন, দেখে বললেন আপনি পারলে আমাদের দলে চলে আসুন, নান্দিকার বলে যে দল। তো তখনই যাওয়া হয়নি। আমি প্রথম 2 বছর দীপেনদার দলেই অভিনয় করেছিলাম, দীপেনদার ডিরেকশনে। পরে অজিতদার দলে নান্দিকারে আমি 1964 থেকে 1969 বিদেশ যাওয়ার আগে পর্যন্ত আমি অভিনয় করেছি। কিছু নাটক যাদের বয়স্ক ওরা হয়তো অমলেরও দেখেনি, শেরাব গান বলে একটি নাটক, তাতে আমি করেছিলাম। রুদ্র কেয়া, চিন্ময় রায়, অজয় গাঙ্গুলি, নান্দিকারা সবেরা সব বিখ্যাত হয়েছিল আর কি। চিনুও খুব ভালো অভিনয় করতো, অজয় তো করতোই। আর একটা করেছিলাম যেটা আমার কাছে খুব স্যাটিসফাইং ছিল, সেটা হচ্ছে মানুষই জানবেন এর ইউনেস্কোর দ্য লেসন, সেটা নীলিমা নামে অনুবাদ হয়েছিল, উদয়ন ঘোষ বলে একজন অনুবাদ করেছিলেন। সেইটাই আমার অভিনয়টা আমার কাছে খুব ভালো লেগেছিল, অনেকেই প্রশংসা করেছিল। যাই হোক, এইটা আমার অভিনয়ের কেরিয়ার। কিন্তু অভিনয় প্রায় শেষ হলো, যদিও আমি এর আগে বিদেশে গিয়েও অভিনয় করেছি, ইংরেজি নাটকে অভিনয় করেছি। কিন্তু ওই গিরিশ কার্নাডের প্রথম যেটা নাটক হায়াবাদান, সেটা আমরা শিকাগো ইউনিভার্সিটিতে করেছিলাম ইংরেজিতে। গিরিশ এখানে হয়েছে, কিন্তু ওটা প্রিমিয়ার, ওয়ার্ল্ড প্রিমিয়ার। গিরিশের নাটকের প্রথম অভিনয় ওই শিকাগো ইউনিভার্সিটি সাউথ এশিয়া ডিপার্টমেন্ট করেছিল। তাতে আমি, বিশ্বাস করবেন না, মা কালীর ভূমিকা করেছিলাম। মা কালীর একটা ভূমিকা ছিল, মা কালীর ভূমিকা। তো অভিনয় শেষ হলো, কিন্তু নাটকের আগ্রহটা শেষ হলো না। ফলে নাটক নিয়ে পড়াশোনা করতাম। আর পড়াশোনা, আমার সঙ্গী ছিলেন বন্ধু রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, আবার শ্রমিক বাইরে থেকে এসে, শ্রমিক আমার সহপাঠী। হ্যাঁ, শ্রমিক আমরা 1 বছরেরই, একই সঙ্গে ইউনিয়ন করতাম, একই সঙ্গে পার্টিও করতাম প্রথম দিকে, পার্টি যখন ভাগ হয়নি আর কি। শ্রমিক তো শ্রমিক আমি শ্রমিকের কাছ থেকে বই নিতাম, শ্রমিক আমাকে, এবং আমরা দুজনে, শ্রমিক আর আমি, 1966 সালে একটা পত্রিকা সম্পাদনা করতাম, থিয়েটার বলে। সেটা এখন দেশ থেকে কালেকশন হয়ে বেরিয়েছে আর কি। সেই শ্রমিকার আমি সম্পাদনা করেছিলাম এক সময়। তখন খালি শম্ভু মিত্রের নির্দেশনাতেও আমি করেছি 2টো নাটকে, বহুরূপী নয়। এটা হায়দ্রাবাদে বিভাব বলে একটা বহুরূপী নাটক ছিল, বিভাব। সেই বিভাব নাটকে হায়দ্রাবাদে গিয়েছিলাম, শম্ভুদা আমাকে ডেকে নিলেন একটা ছোট্ট পার্টে, শম্ভুদা অভিনয় করিয়েছিলেন। আর একটা হলো, এখানে 3টে দল মিলে, নান্দিকার, রূপকার, বহুরূপী মিলে 1969-এ 3টে দল মিলে একটা করে নাটক করত। কিন্তু আইপিএটেরা আমার সময় মানে আঞ্চলিকভাবে যতটা সক্রিয় ছিল, কেন্দ্রীয়ভাবে ততটা সক্রিয় ছিল না। আর আমি যেহেতু নানা অঞ্চলের বাসিন্দা ছিলাম, ফলে কোনোটাতেই সেভাবে আমি যুক্ত হতে পারিনি। এই
যাই হোক, নাটক নিয়ে পড়াশোনা করতে করতে প্রথম বইগুলো আমার হলো নাটক সম্বন্ধে বই। পঞ্চনাট্যরূপ বলে বইটা এখনও চলে। গোটা চারেক বই আমার নাটক সম্বন্ধে আছে। এটা নাটকের অনুবাদ কিছু আছে। মোজেকের অনুবাদ আমি প্রথম করি আর কি, মোজেকের অনুবাদ, সেটা অভিনয় হয়। আর কিছু জাপানিজ কিয়োগেনের অনুবাদ আমি করেছি, সেই কিয়োগেনেরও অভিনয় বাচ্চারা করে, নানান জায়গায় করে আর কি। এই নাটক সম্বন্ধে 4টে বই। তারপরে চলে গেলাম ব্যাকরণ ভাষা। সেগুলো নিয়ে বেশি বলবার কিছু নেই। ভাষা ব্যাকরণ নিয়ে এগুলো ছাত্রদের যথেষ্ট যন্ত্রণা উৎপাদন করেছি ব্যাকরণ আর ভাষা নিয়ে কথাবার্তা বলে, সেটা নিয়ে কথা বলার কিছু নেই। কিন্তু যেটা আমি বলি, পরবর্তীকালে যে কাজগুলো করেছি বিশেষ করে বাংলাদেশের সঙ্গে, বাংলা একাডেমিতে বেশ কিছু কাজ করেছে। এখানকার যে বাংলা একাডেমি, সেগুলোতে ওই বানান সংস্কার ইত্যাদি ইত্যাদি কাজ করেছি। এই সূত্রে ঢাকার বাংলা একাডেমি তারা আমাকে বলে যে একটা বাংলা ভাষার ব্যাকরণ সম্পাদনা করতে, অন্যদের দিয়ে লেখাবো, কিন্তু আমি এবং আরেকজন ওখানকার অধ্যাপক রফিকুল ইসলাম, তিনিও বেঁচে নেই, এই করোনার সময় চলে গেছেন। আনিসুজ্জামান যখন চলে গেছেন, রফিকুলও চলে গেছেন। তো এইখানে ঢাকাতে গিয়ে 3 বছর আমরা একটা কাজ করতাম ওই ওয়ার্কশপ মোডে। অর্থাৎ মাঝে মাঝে গিয়ে আমি থেকেছি ঢাকায় 3 সপ্তাহ 4 সপ্তাহ থেকে ওখানে বসে লোকেদের লিখিয়ে ডিকটেট করিয়ে সম্পাদনা করিয়ে 2 খণ্ডের একটা বই বেরিয়েছে ঢাকা থেকে, বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ। সেটা ওখানে খুবই প্রচলিত হয়েছে এবং আমাদের সব পরিভাষাগুলো ওরা এখন ব্যবহার করে। এইটা আমার ওখানকার ঢাকার বড় কাজ একটা, যে জন্য ঢাকাতে আমার খুবই যাতায়াত ছিল। এই সেদিন 22শে জুলাই পর্যন্ত ঢাকাতে ছিলাম। আমি গিয়েছিলাম, আটকে পড়েছিলাম, এই গণ্ডগোলের মধ্যে পড়েছিলাম, সেটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন। বাংলাদেশিদের আপ্যায়ন সাংঘাতিক। তারা বলবে, আপনাকে নেমন্তন্ন করবে, নেমন্তন্ন করে বলবে অহন তো কিছুই পাওয়া যায় না, কি খাওয়াবো আপনি গো? বলে টেবিলের ওপর 25 রকমের আইটেম সাজানো এবং জোর করবে খাওয়ার জন্য, এটা খান এটা খান। তাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব একরকম, হাজার আইটেম আর কি। সে সত্যি ওখানে গেলে একেবারে প্রাণ হাতে করে যেতে হয় একেবারে। 1971-এ আমি বিদেশে, আমি শিকাগোতে, কিন্তু ওখানে কিছুটা কাজের সুযোগ হয়েছিল, এই মুক্তিযুদ্ধেরই কাজের সুযোগ হয়েছিল, যে জন্য ওরা আমাকে মুক্তিযুদ্ধের বন্ধু বলে একটা সম্মান দিয়েছে 2012-তে। সেই কাজটা কিছু না, একটা হলো আমি ওখানে বাংলাদেশের সব খবরের কাগজ পাওয়া যেত, পাকিস্তানের, পূর্ব পাকিস্তানের খবরের কাগজ পাওয়া যেত। তো শিকাগোতে পড়তে পড়তে আমি লাইব্রেরিতে গিয়ে ওই খবরের কাগজগুলো পড়তাম। পড়ে দেখে একটা খবরের আইটেম একদিন দেখলাম যে 5টা বই ইয়াহিয়া খান ব্যান করেছে। বদরুদ্দিন ওমরের 3টে বই, তারপরে ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর আত্মজীবনী, এরকম জ্যোতিপ্রকাশ দত্তের একটা গল্পের বই ব্যান করেছে। এবং হবি তো এই 5টা বই আমি শিকাগো লাইব্রেরিতে পেয়ে গেলাম। শিকাগো বিশ্ববিদ্যালয় বিশাল লাইব্রেরি, রেগেনস্টাইন লাইব্রেরি, মানে ওখানে প্রচুর বাংলা বই আছে শিকাগো লাইব্রেরিতে, কারণ সাউথ এশিয়া ডিপার্টমেন্টে আছে। কিন্তু শিকাগোর মতো অন্য কোথাও নেই, কারণ মিনেসোটাতে অত ভালো বাংলা বই নেই, বা বার্কলেতে আমি দেখেছি, বা প্রিন্সটনে দেখেছি, অত ভালো বাংলা বই নেই। তো যাই হোক,
আমি পেয়ে গেলাম বইগুলো পড়ে আমি ওই সাউথ এশিয়ার যে পত্রিকা আছে জার্নাল অফ সাউথ এশিয়ান লিটারেচার, তাতে 5 ডেঞ্জারাস বুকস বলে আমি একটা প্রবন্ধ লিখলাম। এই প্রবন্ধটা পড়ে এটা আমেরিকান একাডেমিক মহলে একটা সাড়া পড়ে গেল। তারা ঠিক খেয়াল রাখেনি যে বাংলাদেশে এইসব ঘটনা ঘটছে, এবং লন্ডনে এটা কিছু ভারতীয় উর্দুভাষী ছাত্র তারা একটা উর্দু পত্রিকা চালাতো, চিঙ্গারি মানে হচ্ছে আগুনের স্ফুলিঙ্গ। চিঙ্গারি পত্রিকা এটা উর্দু অনুবাদ করে তারা ছাপার ফলে সেটা আবার মানে মুসলমানদের মধ্যেও ছড়িয়ে গেল, মানে বাংলাদেশি এবং পাকিস্তানিদের মধ্যে ছড়িয়ে গেল। তার ফলে আমার শিকাগোর পত্রিকার যিনি সম্পাদক ছিলেন CM নাইম, তাকে খানিকটা বকুনি খেতে হলো। পাকিস্তানিরা এসে তাকে এই করলো যে এই লেখা কেন ছাপা হলো, কিন্তু ব্যাপারটা একাডেমিক মহলে ছড়িয়ে গেল। তারপরে ওই যুদ্ধের সময় ওখানকার বাংলাদেশিরা একটা ছোট সংগঠন করলেন। আমি আর আমার স্ত্রী তখন গেছেন 1 বছর পরে, তাকে নিয়ে যেতে পেরেছিলাম। তো আমার স্ত্রী ওই সংগঠনের সঙ্গে যুক্ত হলাম, এবং আমাদের কাজ হলো সাংস্কৃতিক দিকটা দেখার। টাকা তোলার ব্যাপারে দুরকমভাবে আমরা টাকা তুলতাম। এক হচ্ছে আমেরিকায়, এটা আপনারা অনেকেই জানেন যারা গেছেন, যে ডিনার ফিনান্স একটা আছে। অর্থাৎ ডিনার ডাকা হলো, আমন্ত্রণ করা হলো, $100 দেবে, $500 দেবে, ডিনার খাবে, বাড়ি চলে যাবে, মানে কন্ট্রিবিউশন নেবার এটা একটা তো আমরা আমাদের মহিলারা 2 এরকম ডিনার দিয়েছিলেন আমেরিকানদের, বেশ কিছু টাকা উঠেছিল। আর হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটা আবার বাঙালিদের জন্যে। ফলে ওই শিকাগোতে আমরা 2 প্রোগ্রাম করেছিলাম, মিশিগান অ্যান আরবারে 2 প্রোগ্রাম করেছিলাম, ডেট্রয়েট একটা প্রোগ্রাম করেছিলাম, এবং অজস্র বাঙালি এসেছিল। মানে ওখানে 700-800 মাইল ড্রাইভ করে আসা কিছুই না, তারা এসেছিল। এবং সেখানে অদ্ভুত অভিজ্ঞতা হলো যে মিশিগানে যখন শেষ করছি আমরা, আমার সোনার বাংলা গানটা গিয়ে বেরিয়ে আসছি, তখন এক ভদ্রলোক এসে আমার হাতটা এরকম শক্ত করে ধরে ঝাঁকাতে লাগলেন, আর চোখের জলে ভেসে যাচ্ছে। তার নাম অমর চক্রবর্তী। তিনি 1910-এ দেশ থেকে বিপ্লবী বলে পালিয়ে চলে এসেছিলেন। এসে আমেরিকায় বসবাস শুরু করেন, ডেট্রয়েটের কারখানায় কাজ করেন, আমেরিকান বিয়ে করেন, সন্তান আমেরিকার, বিশাল বিশাল সন্তান সব। আর তার স্ত্রী দাঁড়িয়ে আছেন, বলছেন যে আজ আপনারা আমাকে যা দিলেন আমি ভুলতে পারবো না জীবনে। আমার মনে হয় এর জন্যেই আমি অপেক্ষা করেছিলাম, মৃত্যুর আগে এরকম অভিজ্ঞতা হবে আমার জানিনি। কাঁদছেন আর বলছে তখন বলছে, সি ফ্রাঙ্ক, দিস ইজ আওয়ার কালচার। সেই বলে ছেলেকে বলছেন, বউকে বলছেন, আর ওর বউ ওর পিঠে আস্তে আস্তে এগুলো ইজি অমর চক্রবর্তী বলে, বিক্রমপুরের একটি ছেলে। তো এইরকম অনেক অভিজ্ঞতা হয়েছে। বাংলাদেশি মানুষেরা, হিন্দু মুসলমান সবাই এসে একেবারে আমাদের করেছে। আমাদের যিনি নেতা ছিলেন তিনি বিখ্যাত। বাংলাদেশের মানুষ কিন্তু আমেরিকায় তখনই 3 বার কনস্ট্রাকশন ম্যান অফ দ্য ইয়ার হয়েছেন। তার নাম ফজলুর রহমান খান, FR খান, এত বড় আর্কিটেক্ট। তিনি শিকাগোর যে সবচেয়ে উঁচু বাড়িটা ছিল, তখন আমেরিকার সবচেয়ে উঁচু বাড়ি সিয়ার্স টাওয়ার, সেইটা তৈরি করেছিলেন। ওর একটা কি মডেল করেছিলেন, নতুন টিউবুলার ফ্রেম, সেই টিউবুলার ফ্রেমে মডেলে নতুন বাড়ি করেছে শিকাগোর সবচেয়ে উঁচু বাড়িটা এই ফজলুর রহমান খান তৈরি করেছেন, বিখ্যাত স্থপতি। মানে বাংলাদেশে আমরা এখানে অনেকে নাম জানি না, কিন্তু বিখ্যাত মানুষ তিনি। তার ঘরে আমাদের মিটিং করতেন। তার স্ত্রী জার্মান, সুন্দর একটি ফুটফুটে মেয়ে ছিল। তো ফজলুর রহমান খানের ব্যাপারটা খুব মজা, শিবপুরের ছাত্র।
শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। এবং সেখানে গিয়ে আমেরিকায় তো বিশাল প্রতিষ্ঠা, শিকাগোর লেক শোর ড্রাইভের ধারে তার বিশাল ফ্ল্যাট। এই ফ্ল্যাটে আমরা যেতাম, মিটিং করতাম, প্রচুর খাওয়া দাওয়া হতো। আর সব কিছু হওয়ার পরে দেখতাম যে শেলফের পেছন থেকে একটা ছেঁড়া খোলা গীতবিতান তিনি বার করে আনতেন, ফজলুর রহমান খান। এবং গীতবিতান বার করে এনে সেই পুরনো দিনের পঙ্কজ মল্লিকের গান, কি পাইনি তারই হিসাব মেলাতে, প্রাণ প্রাণ চায় চক্ষু না চায়, সেই সব গান তার কাঁপা কাঁপা গলায় গাইছেন, আর আমাদের দিয়েও গাওয়াচ্ছেন। আমার স্ত্রীও ভালো গাইতেন। তারপর আমাদের বন্ধু ছিলেন শামসুল বাড়ি, তার স্ত্রী সুপ্রিয়া বাড়ি। সুপ্রিয়া বাড়ির আরেকটা পরিচয় আছে, আমাদের কবি ছিলেন দীপক মজুমদার। দীপক মজুমদার নামে সুনীল গঙ্গোপাধ্যায়দের বন্ধু, কম্পারেটিভ লিটারেচারে পড়াতেন যাদবপুরে। এই দীপক মজুমদারের স্ত্রী ছিলেন সুপ্রিয়া মজুমদার, কিন্তু দীপক তাকে ছেড়ে চলে যায়। সুপ্রিয়া তখন একটি কন্যা সন্তান নিয়ে খুব মুশকিলে পড়ে। তখন এই শামসুল বাড়ি তার বন্ধু হয়ে ওঠে এবং পরে শামসুল সুপ্রিয়াকে বিয়ে করে। যে সুপ্রিয়া খুব সুন্দর গান গাইতো, রবীন্দ্রসঙ্গীত গাইতো। তার বাবা রমেশ সেন ছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের, তিনি অধ্যাপক ছিলেন রমেশ সেন। তারা দিদিও বোধহয় ব্রেবন কলেজে পড়াতেন। তো এই ছিল দল। এই দল মিলে এই কাজটা হতো এবং তার ফলে আমরা ওখানে $10,000 তুলেছিলাম এবং সেই $10,000 দিয়ে ওই কি কেনা হয়েছিল সেটাও আমি বলে দিচ্ছি। কিছু অস্ত্রশস্ত্র কেনা হয়েছিল, আর কিছু রাবার বোট, রবারের নৌকো, আর ওই যে ডুবুরিরা এক ধরনের পোশাক পরে না, এই মাথায় পরে একটা স্নরকেল না কি বলে, হ্যাঁ হ্যাঁ, তারপরে তারপরে যে হাতের এইসব লাগায় আর কি, সেই সমস্ত পোশাক আমরা পাঠিয়েছিলাম, কারণ গেরিলা যুদ্ধের জন্য ওগুলো কাজে লাগতো আর কি। তারই ফলে সেই সব কাজের ফলে ওই আমাকে ওরা মুক্তিযুদ্ধের বন্ধু বলে একটা সম্মান দিয়েছে আর কি। না, শেখ মুজিবের সঙ্গে আমার দেখা হয়নি। আমি তো হ্যাঁ তখন বিদেশে ছিলাম, আর এখানে আসার পর তখন আমি বাংলাদেশে যাইনি। 77 সালে ফিরলাম। আমি বাংলাদেশে প্রথম গেলাম 1988-তে। হ্যাঁ, তখন মুজিব চলে গেছেন, তখন শেখ হাসিনাও নেই, তখন এরশাদ। শেখ হাসিনার সঙ্গে দেখাই হয়েছে। হাসিনা আমাকে দাদা দাদা করতেন। আমার খুবই খারাপ লেগেছে হাসিনার এই ঘটনাটা ঘটার ফলে, কিন্তু মানুষটি অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। আমি যাদবপুরে কিছু জাপানি ছাত্রছাত্রীদের বাংলা শিখিয়েছিলাম, ছাত্রী না, ছাত্রদের বাংলা শিখিয়েছিলাম। না, প্রথম গেলাম ওই ফুলব্রাইটে যাওয়ার সময় আমি এই পশ্চিম দিক দিয়ে গেলাম, যেহেতু একই টিকিট রাউন্ড দ্য ওয়ার্ল্ড, ফলে আমি বললাম আমি জাপান হয়ে যাব। তখন ওই জাপানি ছাত্রছাত্রীরাই বলল যে আমরা ব্যবস্থা করছি, জাপানে 2-3 দিন থাকবেন আপনি। বলে আমি সেই গল্পটা ওকে বলছিলাম যে টোকিওতে আছি, জাপানিদের অভ্যেস কীরকম, কি প্রচণ্ড পরিশ্রম করতে পারে, আর কাজটাকে কি সিরিয়াসলি নেয়, যে এই কাজটা এইখানে শেষ করলে আমার নিখুঁত হবে। আমি সেই গল্পটা আবার বলছি যে এশিয়া হাউসে আছি, একটা হস্টেল মতো। সেখানে ভোরবেলায় একটি মেয়ে এলো আমার ঘরের বেসিনটাকে পরিষ্কার করতে, ঘরের বেসিন। তো মিনিট 5 সে স্প্রে করলো পাউডার, তারপরে ঘষলো ন্যাকড়া দিয়ে, একদম ঝকঝকে হয়ে উঠলো, আয়নার মতো। আমি ভাবছি মিনিট শেষ হয়ে গেছে, চলে যাবে এবার। ওমা, সে গেল না। সে করলো কি, আর একটু পিছিয়ে গিয়ে আবার একটু এদিক দেখছে ওদিক দেখছে বেসিনটাকে, আবার তেড়ে এসে আবার স্প্রে করলো,
আবার এরকম ঘচঘচ ঘষতে শুরু করে গেলো, নিচে ওপরে নানা রকমভাবে এঁকে বেঁকে। ওই 20 মিনিট সে লাগালো। আমি যেখানে মনে করেছি 5 মিনিটে শেষ হয়ে গেছে কাজটা, তেমনি 20 মিনিট সে লাগিয়ে দিল। এবং তারপরে যখন ছেড়ে গেল তখন তো আমি ভাবতেই পারিনি। অর্থাৎ ওর মনের মধ্যে কাজটা কখন পারফেক্ট হবে, শেষ হবে, একটা আদর্শ আছে, যেটা আমার আদর্শ তার চেয়ে অনেক ছোট, অনেক সীমাবদ্ধ। আমি ভারতের লোক, আমি ফাঁকিবাজি শিখেছি, ফলে আমি ভাবছি ফাঁকিবাজি, ও ফাঁকিবাজি করলো না। এরকম আরেকটা শিক্ষার কথা আমি বলি। আমেরিকাতে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, আমরা সবাই জানেন যে ইউনিভার্সিটি এক একটা টার্ম 11 সপ্তাহ 12 সপ্তাহে টার্ম শেষ হয়, 7 দিন ফাঁকা থাকে, তখন আমরা টুকটাক কাজ করতে পারি। কাজগুলো কি? কাজগুলো হচ্ছে বেয়ারার কাজ, আটদালির কাজ। যেমন আমি যেটা কাজ নিলাম, কাজ করতাম নিয়মিত, সেটা হচ্ছে শিকাগো ইউনিভার্সিটির পাশেই ওদের একটা স্কুল আছে, ল্যাব স্কুল বলে, সে ইউনিভার্সিটি ল্যাব স্কুল। এক সময় নামটা ভুলে যাই, খুব বড় শিক্ষাবিদ আমেরিকার, তিনি ওখানে ওই স্কুলটা করেছিলেন। তো ল্যাব স্কুলে সব কাজই করেছে, অর্থাৎ ওই জানলার কাচ পরিষ্কার করা, বাথরুম পরিষ্কার করা, ছেলেমেয়েরা বাথরুমে নানা রকম লেখা লিখে রাখে, সেই লেখাগুলো মুছে ফেলা। তারপর লাইব্রেরিতে গিয়ে, লাইব্রেরিতে ওদের ডেস্কের নিচে ওরা চুইংগাম চিবিয়ে 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 চুইংগাম আটকে রাখে, তখন ওই ছুরি দিয়ে সে চুইংগাম শক্ত হয়ে যায়, চুইংগামগুলো মুছে ফেলা, এই সমস্ত করা। আবার কখনো কখনো ক্লাসে রেজিস্টার নিয়ে যাওয়া, এই সমস্ত। স্টক বয় বলা হতো, স্টক বয় ছিল আমাদের পদবী। তা আবার ওই কোকাকোলার ক্রেট এলো, ক্রেট নিয়ে ক্যান্টিনে নিয়ে যাওয়া, এই সমস্ত করেছি, গায়ে খাটনির কাজ। তা একদিন আমার যিনি সুপারিনটেন্ডেন্ট কাজের, জিম কনওয়ে, তিনি বললেন যে তেতলার একটা ঘরে অ্যাটিকে একটা টেবিলের সঙ্গে একটা টাইপরাইটার, পুরনো টাইপরাইটার, স্ক্রু দিয়ে আটা আছে, এই নাও রেঞ্জ নিয়ে ওই স্ক্রু খুলে টাইপরাইটারটা নিচে নামিয়ে আনো। আমি গেলাম, দিয়ে রেঞ্জ লাগিয়ে টেবিলের উপর হাত দিয়ে আমি চাপ দিলাম, ঘুরছে না। আবার চাপ দিলাম, ঘুরছে না। আবার চাপ দিলাম, ঘুরছে না। বললাম যে এটা আটকে গেছে, স্ক্রুটা আটকে গেছে, মরচে পড়ে ঘুরবে না। আমি কনওয়েকে বললাম আই কুডন্ট ডু ইট, পারলাম না এটা। কনওয়ে বললেন তাই নাকি, চলো দেখি। এলেন, ওপরে এলে প্রথমে জ্যাকেটটা খুলে চেয়ারের পাশে রাখলেন, তারপর রেঞ্জটা হাতে নিয়ে টেবিলের নিচে শুয়ে পড়লেন। শুয়ে পড়ে চিৎপাত হয়ে রেঞ্জ লাগিয়ে দিয়ে চার দিলেন, খুলে এলো। কেমন তখন স্ক্রুয়ের বাবার সাধ্য নেই যে আটকে থাকে, তখন খুলে এলো এবং আমার হাতে রেঞ্জটা দিয়ে বললো হিয়ার ইউ গো। তা আমি বুঝলাম যে কাজ কীভাবে করতে হয়, এটা শিক্ষা। এই সাধারণ লোকের কাছ থেকে শিখেছি, মাস্টারমশাইদের কাছে অনেক শিখেছি, এবং সাধারণ লোকেদের কাছে, ওই মেয়েটির কাছ থেকে, জাপানি মেয়েটির কাছ থেকে শিখেছিলাম যে কীভাবে একটা কাজ করতে হয়। এই শিক্ষাটা খুব, এই সাধারণ, যাকে আমি শিক্ষক বলি, সাধারণ শিক্ষকদের চেয়েও অনেক শিক্ষক আমার, সাধারণ মানুষ আমার অনেক শিক্ষক। এইভাবে শিখতে হয়। ক্লিন্টনের সঙ্গে সেদিনও কথা বললাম, আমার নিয়মিত কথা হয়। ওর বইয়ের একটা আমাকে লিখতে হবে, ওর বইয়ের, ঢাকা থেকে একটা বই বেরোচ্ছে, সে বইয়ে আমাকে লিখতে হবে। সেদিন এতে কথা হলো। ক্লিন্টন আমার বন্ধু একদম, আমরা একসঙ্গে পড়িয়েছি শিকাগোতে আর কি। আর ক্লিন্টনে এখানে একটা রবীন্দ্র পুরস্কার আমরা দিয়েছিলাম বাংলা একাডেমি থেকে, তখন ক্লিন্ট এসেছিল। ক্লিন্ট আরেকজন র্যালফ নিকোলাস, এরাই আমার, আপনারা হয়তো কেউ জানেন যে ডক্টরেট নিয়ে যখন হাঙ্গামা হয়েছিল, এই র্যালফ আর ক্লিন্ট মিলে আমার শিকাগো ইউনিভার্সিটির ওই ডিপ্লোমাটা পেতে সাহায্য করেছিল। এরা আমার খুবই বন্ধু,
র্যালফ এবং ক্লিন্ট। এই দুটি বন্ধু মানে আমার জীবনকে সমৃদ্ধ করেছে। ক্লিন্টের বইটা তো আমি আবার এ থেকে রবীন্দ্রভারতী থেকে বার করেছিলাম, এ পোয়েট অ্যাপার্ট, জীবনানন্দ সম্বন্ধে বইটা রবীন্দ্রভারতীর পাবলিকেশন ছিল ক্লিন্টের বইটা। বড় মানুষ কাদের বলবো? বড় মানুষ তো এমনিতে তাদের নিজেদের ক্ষেত্রে বড়, যেমন চমস্কি, তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা কিছু হয়নি, কিন্তু শিকাগোতেও আলাপ হয়েছিল, একবার বক্তৃতা করতে এসেছিলেন, তখন চমস্কিকে আমরা একটু প্রতিবাদই করেছিলাম। চমস্কি তখন বাংলাদেশের যুদ্ধ চলছে, চমস্কি বললেন যে এটা হয়তো মানে আমেরিকারই একটা ষড়যন্ত্র, সত্যি সত্যি স্বাধীনতার লড়াই কিনা আমি জানি না। তখন আমরা প্রতিবাদ করেছেন যে আপনি ঠিক ব্যাপারটা বুঝতে পারেননি, হয়তো আপনার কাছে সব খবরটা নেই। তখন আমি তার ছাত্রদের ছাত্র আর কি। আমার অধ্যাপক ছিলেন একজন জেমস টি মেকলে, জেরি সেডাক, এরা হচ্ছে চমস্কির MIT-র ছাত্র। আর আমার গাইড ছিলেন অবশ্যই একজন ভারতের নরম্যান জাইড বলে, তিনি শিকাগোরই। তা চমস্কি তারপর এখানে এলেন, অসীম দাশগুপ্ত বোধহয় ওকে নিয়ে এসেছিল এবং রবীন্দ্রভারতীতে এসেছিলেন, বক্তৃতা দিয়েছিলেন এবং বলেছিলেন ভারতে আমি এবার কোথাও বক্তৃতা দিইনি, তোমার বিশ্ববিদ্যালয়ে প্রথম একটা কোনো রকমের মাইক জোগাড় করে তাকে একটা বক্তৃতার ব্যবস্থা করেছিল। বর্ধমানের একটি মুসলমান ছাত্র, সে ভালো করে ইংরেজিও বলতে পারে না, সে কি একটা প্রশ্ন করেছে চমস্কিকে। চমস্কি এই রবীন্দ্রনাথের বাড়ির পুরো মাঠটা পেরোতে পেরোতে তার সঙ্গে কথা বলে চলেছেন, কথা বলছেন, গিয়ে রবীন্দ্রভারতীর বৈঠকখানায় নিয়ে তাকে বসাবো, সেখানে না ঢুকে দেয়ালে হেলান দিয়ে তার সঙ্গে কথা বলছেন। মনোয়ার আলী বলে আমারই ছাত্র, আমার কাছে ডক্টরেট করেছে, যে ভালো করে ইংরেজিও বলতে পারে না, কি একটা প্রশ্ন। চমস্কি তাকে বোঝাবেন এবং এই যে সারাক্ষণ ধরে তার প্রতি অ্যাটেনশন দিয়ে গেলেন, এটা একটা আশ্চর্য ব্যাপার, এটা ভাবতেই পারি না। এদের পিটসিগার, যেমন পিটসিগার অত্যন্ত ভালো মানুষ, মানে কিন্তু আমি জ্যোতিবাবু সম্বন্ধে একটা, জ্যোতিবাবুর সঙ্গে অন্তরঙ্গতা হওয়ার কোনো প্রশ্নই নেই। জ্যোতিবাবু কারো অন্তরঙ্গ মানুষ ছিলেন কিনা সন্দেহ, তার স্ত্রীরও অন্তরঙ্গ ছিলেন কিনা সন্দেহ, কিন্তু জ্যোতিবাবুর আমার যখন প্রথম চাকরি হলো রাইটার্স বিল্ডিংয়ে, রবীন্দ্রভারতীর চাকরি রাইটার্স বিল্ডিং, জ্যোতিবাবু তখন উচ্চশিক্ষামন্ত্রী, ফলে আমার ফর্মালিটি হলো জ্যোতিবাবুর সঙ্গে গিয়ে একবার দেখা করা। গেলাম, জ্যোতিবাবু বললেন হ্যাঁ আপনার নাম তো আমি শুনেছি, বুদ্ধ আপনার কথা বলছিল ইত্যাদি ইত্যাদি। অসীমকে ডাকালেন, অসীম অর্থমন্ত্রী। অসীমের একটা গুণ বা দোষ হোক আমি জানি না, মন্ত্রীদের সেটা গুণ কিনা মধুচ্ছন্দা বলতে পারবে, অসীমের ঘরে ফাইল জমা হতো সব, টেবিলে এবং আলমারিতে ফাইল জমা হতো, সে ফাইল খুব কম বেরোতো। তাহলে অসীমের কাছে টাকা পয়সা আদায় করা ভয়ঙ্কর মুশকিল ব্যাপার ছিল। তো জ্যোতিবাবু অসীমকে দেখে বললেন দেখো এরা হচ্ছে ভাইস চ্যান্সেলর, মানি মানুষ, এরা যে রাইটার্স বিল্ডিংয়ে এসে জুতোর শুকতলা খুয়ে ফেলবেন সেটা যেন না হয়। আর রবীন্দ্রভারতী সম্বন্ধে আমরা বিশেষ নজর দিচ্ছি, রবীন্দ্রনাথের নামে বিশ্ববিদ্যালয়, কাজে ওদের চাহিদার কথাটা তুমি মনে রাখবে। এটা অসীমকে আমার সামনে ডেকে বললেন। অসীম আমার জুনিয়র, অসীম আমাকে দাদাই করতো, কিন্তু এই কথাটা অসীমও রক্ষা করেছিল। অর্থাৎ রবীন্দ্রভারতীতে আমি যেটুকু করতে পেরেছিলাম, যে ওই বেকারদের চাকরি দেওয়া ইত্যাদি ইত্যাদি, পার্মানেন্ট পোস্ট আনা, কিছু
ইউজিসি থেকে। এইতে অসীম যদিও ওর কথাটা রক্ষা করেছিলাম, যদিও ওর ওই কথাটা খুব মনে আছে, যে রাইটার্সে এসে জুতোর শুকতলা খুঁয়ে ফেলবে, যেটা যেন না হয়, না হয়। অজিতের হচ্ছে মানে ওই কুইক সিলভার লাইন, কখন যে কি মেজাজ, এই হাসাচ্ছেন তো হাসাচ্ছেন, আমি একটা হাসানোর গল্প বলব অজিতের। সেটা হলো গ্রামের জমিদারের ছেলে প্রথম এমএ পরীক্ষা দিচ্ছে। গ্রামের জমিদারের ছেলে, আগে তার বংশে কেউ এমএ পরীক্ষা দেয়নি, ফলে কলকাতায় এসছে। তার 3 মাস আগে কলকাতায় একটা বাসা ভাড়া করে নিয়ে এসছে, কিছু চাকর কথাটা এখন বলা ঠিক না, সহায়ক রেখেছে। তারা তাকে নিয়মিত দুধ খাওয়ায়, বাতাস করে, ফ্যান বন্ধ থাকে তো বাতাস করে, ইত্যাদি করে, পড়াশোনায় যাতে কোনো ত্রুটি না হয় সেইটা দেখে যে জমিদারের ছেলে প্রস্তুত হলো। প্রস্তুত হয়ে যখন দ্বারভাঙ্গা হলে বা ওখানে কলকাতায় পরীক্ষা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে আসবে, তখন তার পেছনে একটা ব্যান্ড পার্টি আসছে। ব্যান্ড পার্টি বাজতে 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 ইউনিভার্সিটি ঢুকে গেছে। ভাইস চ্যান্সেলর উন্মত্ত হয়ে ছুটে এসেছেন, কী ব্যাপারটা হচ্ছে, কিন্তু কারণ দিকে কোনো নদিনে ব্যান্ড পার্টি ঘুরে গেল, ঘুরে তাকে হলে বসিয়ে দিয়ে ব্যান্ড পার্টি চলে গেল। আর চলে যায়নি, অপেক্ষা করতে লাগলো। তারপরে একজন জমিদারের নায়েব মশাই এসে ওই পরীক্ষার হলের বাইরে অপেক্ষা করছেন, তিনি নজর রাখছেন জমিদারের ছেলে কি করে। খাতাপত্র দিয়ে গেল, কোয়েশ্চেন দিয়ে গেল, জমিদারের ছেলে কলমটি খুলে লিখতে বসেছে, অমনি নায়েব মশাই একটা ইশারা করলেন, আবার ব্যান্ড পার্টি বেজে উঠল। আবার সেই ইউনিভার্সিটিতে ভয়ঙ্কর রকমের হট্টগোল, ব্যান্ড পার্টি কোনো দিকে ভ্রুক্ষেপ না করে বেরিয়ে চলে গেল। এই অজিতের এরকম সব অদ্ভুত অদ্ভুত গল্প বলতেন আমাদের। শম্ভুদা একটু মানে আমি খুব শ্রদ্ধা করি, কিন্তু আমার কখনো কখনো একটু উনি কড়া হতেন, কখনো মানুষের সেন্টিমেন্টকে একটু খোঁচা দিতেন, যেমন আমার হ্যাঁ ম্যানারিজম তো ছিলই, বহুরূপীর একটা ম্যানারিজম ছিল, দুঃখের ব্যাপারে গলাটা চেপে কথা বলা, কেমন বহুরূপীর একটা ম্যানারিজম ছিল। যে আমার যেটা মনে পড়ে, যেটা আমার কষ্ট হয় মনে পড়লে, বিজন ভট্টাচার্যকে তো সবাই জানি আমরা, বিজনদা আর বটুকদা, জ্যোতিরিন্দ্র মৈত্র। আমরা হায়দ্রাবাদে 1968 সালে আমি, অলোক রঞ্জন এবং শ্রমিক এরা হায়দ্রাবাদে গেছি বঙ্গীয় সাহিত্য সম্মেলনে। শম্ভুদা বৌদি তৃপ্তি দিন নিমন্ত্রিত হয়ে গেছেন নাটকের জন্যে, আরও অনেক অধ্যাপক, আশুতোষ ভট্টাচার্য, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, এরা সব গেছেন। তো আমরা ওই এমএলএ হোস্টেলে পাশাপাশি ঘরে আছি, শম্ভুদা বৌদি এক ঘরে, শ্রমিক অলোকদা এক ঘরে, আমি আর কে যেন বিজনদা এক ঘরে। তো সন্ধ্যাবেলায় আমাদের এমএলএ হস্টেলের বারান্দায় আড্ডা বসতো 3 তলায়। এখন বিজনদা আর বটুকদার তো একটু মদ খাওয়ার অভ্যেস ছিল, আর সন্ধ্যেবেলায় বেরিয়ে যেতেন, সন্ধ্যেবেলায় একটু আগে, তারপরে একটুখানি পান টান করে আসতেন। আমরা দেখতাম ওই এমএলএ হস্টেলের গেট দিয়ে ঢুকছেন, দুজনে গলা জড়াজড়ি করে, আর বটুকদা তার কেডস পরা পা দিয়ে বিজনদাকে পেছন দিকে লাথি মারার চেষ্টা করতে। যাই হোক, ওপরে এলেন, এসে গল্প করলেন কি একটা ব্যাপারে। বিজনদা তো একটু মুখটা খুলে যেত, কখনো কখনো একটু অশ্লীল কথাবার্তাও বলতেন। শম্ভুদা তাতে খুব রেগে যেতেন, শম্ভুদা খুব রুচিশীল মানুষ। বিজনদাকে কি একটা ব্যাপারে খুব কড়া কথা বললেন, কথাটা এইরকম, নিজের দিকে তাকিয়ে দেখতে পারো না, দেখছো না নিজে কি হয়েছে, এরকম। তখন বিজনদা খুব আঘাত পেলেন, বললেন দেখলে শম্ভু আমাকে কি কথাটা বললো, কেমন
এইটা আমাদের সামনে না হলে কোনো হতো না। তো এরকম সমুদ্র আঘাত করতে একটু, ফলে ওই জায়গাটা আমার একটু মানে এই লাগতো যে আমাদের সামনে না বললেই পারতেন। এই না 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 শম্ভুদা নিজে চেষ্টা করতেন নাটকের দলগুলোকে একটুখানি মেটাতে। রুদ্রপ্রসাদ এবং অজিতেশের মধ্যে একটা ভাগ হয়েছিল যে দল নান্দিকার তো ভাঙল 1966 সালে। নান্দিকার ভেঙে বিভাস, অশোক, অজয়, মায়া এরা চলে এলো, থিয়েটার ওয়ার্কশপ হলো, এটা হলো। তখন শম্ভুদা চেষ্টা করেছিলেন একটা প্যাচআপের, সেটা হয়নি, প্যাচআপ হয়নি। ওরাও ভালো থিয়েটার করছে, এটা কিছু করার নেই আর কি। শম্ভুদা এটা চেষ্টা করতেন যে অভিভাবক হিসেবে থাকার চেষ্টা করতেন, এটা আমি বলবো যে। আবার উৎপল দত্ত যেমন এসবের মধ্যে নাক গলাতেন না, তিনি নিজের কাজ নিয়েই করতেন। আর যেমন অজিতেশ উৎপলবাবুকে গিয়ে বলল যে আমার দলটা ভেঙে গেছে, তো জানেন তো? উৎপলবাবু বললেন, দল ভেঙে গেছে কি বলছেন? বলুন কিছু ছেলে মেয়ে দল ছেড়ে দিয়েছে, আপনি তো আছেন। এই উৎপলবাবুর এইরকম ছিল যে আপনি যেখানে থাকবেন সেখানেই দল থাকবে। নিয়ে শম্ভুদার ওইটা একটা ছিল এক ধরনের, কি বলবো, যে থিয়েটারটা আমরা সিরিয়াসলি করছি, খেটে খুঁটে করছি, তোমরাও একটু খেটে খুঁটে দেখো। অর্থাৎ এই একটু যাতে নিউ এম্পায়ারের যে থিয়েটারের যে সুবিধেগুলো, স্টেজের যে সুবিধে, সেটা অন্য জায়গায় পাওয়া যাবে না বলে সম্ভব। তখন তো সেরকম ভালো হল হয়নি, তো সেরকম সেই জন্য নিউ এম্পায়ারে করতেন। এই আর কি আমি বলিনি গল্পটা, সকলের শুনতে ভালো লাগবে কিনা সেটাও আমার, যাই হোক আমি বলি আর কি। বড় লোকেদের ভালো ভালো কথা, বড় লোকেদের সঙ্গে আমরা ছোট সামান্য লোকেরা একটু টক্কর দিয়েছি, সেটাও বলি একটু, সেইটাই বলি। সেটা হচ্ছে ওই রকম একটা চ্যারিটি শো হচ্ছে, সম্ভবত 4 অধ্যায় নিউ এম্পায়ারে হচ্ছে। আমি দেখলাম যে ঢুকছি আমরা, গরমের দিন ঢুকছি, হঠাৎ আমাদের হাতে একটা করে লজেন্স ধরিয়ে দেওয়া হচ্ছে। লজেন্সটা কি, যে গলা ধরে গেলে হয় সেই, বা কাশি বন্ধ কী যেন, হ্যাঁ ওইরকম একটা লজেন্স ধরিয়ে দেওয়া হচ্ছে বহুরূপী থেকে। কি ব্যাপার? হ্যাঁ ঠিক আছে, লজেন্স নিতে চিবোতে আমরা বসলাম। এখন দেখছি যে নাটক হচ্ছে ঠিকঠাক, কিন্তু ওই কাশি হচ্ছে, লোকে কাশছে। তখন বহুরূপীরই কিছু ছেলে বলছে বেরিয়ে যান বাইরে গিয়ে কাশুন ইত্যাদি বলছে। ইন্টারভ্যালে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা এলেন, তাদের হাতে টাকা তুলে দেওয়া হবে। তখন অরিজিৎ বলে একটি ছেলে ছিল, অরিজিৎ বড়সড় দেখতে, সে বক্তৃতা দিচ্ছে যে আমরা নাটক তো ভালোই হচ্ছে, আমরা 10,000 টাকা রামকৃষ্ণ মিশনকে মহারাজকে দিতে পারছি। তো একটাই অসুবিধা হচ্ছে যে দর্শকেরা একটু বেশি কাশছেন, আমরা যাতে কাশি না হয় সেই জন্য আমরা ওই সব ট্যাবলেট দিয়েছি, তা সত্ত্বেও কাশছেন এবং এটা আমাদের একটু অসুবিধা হচ্ছে নাটক করতে। তখন আমি ওই পেছনে বসেছিলাম উপরে, সেখান থেকে আমি চেঁচিয়ে উঠলাম, এটা আপনারা বাজে কাজ করেছেন একটা। গরমের দিন, আমি তখন বিদেশ থেকে ফিরেছি, ফলে একটু তখনও আছে আর কি, ঝাঁঝ আছে। তা আমি গরমের দিনে এয়ার কন্ডিশনে এসে বসবে, তারা নাটক দেখবে, তার কাশবে, তার জন্য আপনারা ধমকাবেন এবং ওই ট্যাবলেট দেবেন, এটা ঠিক করেননি। আমি এরকম কোথাও দেখিনি। কে বলছে এই কথা? ওখান থেকে বলি, আমাকে আইডেন্টিফাই করলো তখন। আর আমাকে আইডেন্টিফাই করা খুব কঠিন কিছু নয়। তো সমুদা আমার উপর রেগে গেলেন। আর একটা কারণে রেগে গিয়েছিলেন, সেটা একটা একাডেমিক। সমুদা একটা ওই নিউ ইয়র্ক ইউনিভার্সিটির দ্য ড্রামা রিভিউ বলে একটা
কাগজে পত্রিকা আছে নাটকের ব্যাপারে, TDR, জানের মনসী। তো ড্রামা রিভিউতে শম্ভুদা একটা প্রবন্ধ লিখেছিলেন, বিল্ডিং ফ্রম টেগোর। এটা উনি বাংলায় লিখেছিলেন, শ্রমিক ইংরেজি অনুবাদ করে দিয়েছিল। বিল্ডিং ফ্রম টেগোরে, এবং পরে বাংলাতেও তিনি লেখেন যে রবীন্দ্রনাথের নাটক থেকে নতুন ভারতীয় নাটক তৈরি হবে, ভারতীয় ইন্ডিয়ান থিয়েটার, ইন্ডিয়ান ড্রামা। আমি সেটার প্রতিবাদ করে একটা প্রবন্ধ লিখি প্রমা পত্রিকায়, যে ভারতীয় থিয়েটার কিভাবে তৈরি হওয়া উচিত। আমি বলি না রবীন্দ্রনাথ থেকে নয়, লোকনাট্য থেকে। কারণ রবীন্দ্রনাথ যে দর্শককে অ্যাডজাস্ট করেন, ভারতীয় সেটা সাধারণ ভারতীয় দর্শক নয়, এটা অন্য দর্শক, সেই দর্শকের প্রস্তুতি লাগে। কিন্তু ইন্ডিয়ান ড্রামা যদি করতে হয়, সেটা সাধারণ, বা তো সম্পূর্ণ অনেক উদাহরণ দিয়েছিলেন যে জাপানের নিজের থিয়েটার আছে। তো আমি তখন জাপানের থিয়েটারগুলো জাপানে গিয়েই দেখেছি। আমি দেখেছি যে জাপানি ছেলেমেয়েরা ওই কাবুকি নিয়ে খুব আগ্রহী নয়, তারা ওই কাবুকি খুব কম দেখে। বলে এই জীবনে আমি প্রথম, আমার এক ছাত্র বলল আমি প্রথম কাবুকি দেখছি। ফলে ওটা ন্যাশনাল থিয়েটার হয়ে উঠতে পারেনি, জাতীয় জীবনের থিয়েটার হয়ে উঠতে পারে। আমি সেটা প্রতিবাদ করেছিলাম বলে শম্ভুদা আমার উপর রেগে গিয়েছেন। রেগে গেলে শম্ভুদা মানুষটি সেরকম থাকতেন না, শম্ভুদা একটু রাগ ছিল আর কি। এই রুদ্র 1980-তে ক্যালকাটা রেপার্টারি থিয়েটার বলে একটা করলো, অনেকগুলো দল মিলিয়ে, এবং যাতে শ্রমিককে ঢুকতে দেওয়া হবে না এরকম একটা করলো, যে শ্রমিককে ঢুকতে দেওয়া হবে না। কেন না, শ্রমিক প্রশ্ন তুলেছিল, এই যে ক্যালকাটা রেপার্টারি থিয়েটার হচ্ছে, তাতে বড় বড় অভিনেতারা আসছে, কিন্তু তাতে কি দলগুলোর কোনো সুবিধা হবে? ছোট ছেলে মেয়েদের কি হবে? দলের কি রোজগার হবে? অভিনেতাদের ব্যক্তিগত রোজগার হবে। ওই যে এসেছিল সে জার্মান পরিচালক, কি যেন তার নাম, হ্যাঁ, তাকে দিয়ে করানো, গালিলেও করলো, এবং তাতে এই গেল, অজিতেশ না, রুদ্র গেল, শম্ভুদা এলেন, এরকম তাপসদা এলেন, মানে বড় বড় লোকেদের কিছু রোজগারের রাস্তা হলো, দলগুলোর কিছু রাহা হলো। শ্রমিক এই প্রশ্নটা তুলেছিল বলে অজয়চন্দ্র সিজার এসেছিল। শ্রমিক এই প্রশ্নটা, শ্রমিককে পার্সোনা নন গ্রেটা করে দেওয়া হলো, শ্রমিককে থিয়েটারে ঢুকতে দেওয়া হবে না। তখন আমি আনন্দবাজারে একটা চিঠি লিখলাম, পয়সা দেও গালি লেও, বলে গালি লেও পয়সা দেও, কেমন গালি লেও। এই যে শ্রমিককে কেন আউটকাস্ট করা হলো, আমি এই প্রশ্নটা তুলেছে বলে, এই প্রশ্নটা তো সঙ্গত প্রশ্ন, আমাদেরও প্রশ্ন। তাতে শম্ভুদা আরও রেগে গিয়েছিলেন আমার উপর আর কি। এই আর কি নানান ধরনের সম্পর্কের মধ্যে দিয়ে চলে। অজিতেশ নিজে কমিউনিস্ট পার্টি করতেন, অজিতেশ তো কমিউনিস্ট পার্টি থেকে, গণনাট্য থেকে কমিউনিস্ট পার্টি করতেন, পার্টির মেম্বার ছিলেন। রুদ্র নিজেও পার্টি মেম্বার ছিল, এবং আমরা ইউনিভার্সিটিতে একসঙ্গে রাজনীতি করেছি। রুদ্র আমারই বছর বা আমার পরের বছর পরীক্ষা দিয়েছে, আর আমি স্কটিশ চার্চে এক বছর ইকোনমিক্স পড়েছিলাম, তখন রুদ্র আমার সহপাঠী ছিল। শম্ভুদা প্রকাশ্যভাবে অ্যান্টি লেফট ছিলেন না হয়তো, কিন্তু তিনি কমিউনিস্ট পার্টির মেম্বার হননি কখনো, এবং পরে কমিউনিস্ট পার্টির ওপর সঙ্গে তার দূরত্ব অনেকটা বেড়েছিল। যদিও তিনি জানতেন যে গণনাট্য কমিউনিস্ট পার্টিরই একটা ফ্রন্ট, তিনি জানতেন, কিন্তু জেনে শুনে তিনি ভালো থিয়েটারটা ছিলেন শিল্পবাদী, থিয়েটারটা ভালো করে করব, তাতে যারা সাহায্য করবে তাদের সঙ্গে আমি যুক্ত হতে রাজি আছি, এবং সেটা করেছিলেন। তারপরে যখন মনে হলো যে কমিউনিস্ট পার্টি একটু বেশি, তাদের লক্ষ্যটা হচ্ছে মাঠে ঘাটে গিয়ে নাটক করা,
যে জন্য রবি শঙ্করও সরে গিয়েছিলেন, রবি শঙ্কর আইপিটিতে ছিলেন। কমিউনিস্ট পার্টি তার লক্ষ্য জাস্টিফাই করা যায়, পার্টির লক্ষ্য, কিন্তু যারা সত্যি সত্যি সিরিয়াসলি শিল্প করব বলে আসে তারা এটাকে রেস্ট্রিক্টেড মনে করতেই পারে। তো শম্ভুদা সেইটা, তার সঙ্গে রুদ্রর সঙ্গে শম্ভুদার সম্পর্ক খারাপ হয়নি, বরং আপনি যদি সুরজিতের ওই নাটকটা দেখে থাকেন, শম্ভু মিত্র সম্বন্ধে একটা নাটক করেছিল, তখন তাতে রুদ্র কিন্তু শম্ভুদাকে সাপোর্ট করেছিল, এবং ক্যালকাটা রেপার্টরি থিয়েটারে রুদ্র শম্ভুদাকে নিয়েই করেছিল। শঙ্খদা মানুষটি কবিত্ব সম্বন্ধে তো বলার কিছুই নেই। গদ্য অনেক বেশি লিখেছেন কবিতার চাইতে, গদ্য আমার খুব ভালো লাগে। মানুষটি ছিলেন ওই রকম আশ্রয়দাতার মতো। শঙ্খদার বাড়িতে যে আড্ডা হতো, নিজে খুব কম কথা বলতেন, বসে থাকতেন স্মিত মুখে, কিন্তু তার মধ্যেই আড্ডা চলছে, তারা নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি করছে, সবই করছে, কিন্তু শঙ্খদা আছেন উপস্থিত আর কি, এইরকম। আর কিন্তু শক্ত হতে জানতেন। আমি একটা তুচ্ছ ঘটনা দিয়ে বলি। আমার একদিন ও পাড়াতে কি একটা কাজে আমার যাওয়ার কথা ছিল, তা আমি তো একটু নির্লজ্জ লোক আছি, আমি বললাম শঙ্খদা ওদিন দুপুরে আপনার বাড়িতে খাবো। ঠিক আছে, শঙ্খদা খুব খুশি হয়ে রাজি হলেন। গেলাম, দুপুরে খাচ্ছি, বৌদি আমাকে একটা মাছ দিয়েছেন, আর একটা মাছ দিয়েছেন। শঙ্খদা দ্বিতীয় মাছটা দিতে গেছেন, শঙ্খদা এরকম মাথা নেড়ে না করছেন নিঃশব্দে, বৌদি তবু দিলেন। দেবার পরে শঙ্খদা মাছটা আবার তুলে পাশের প্লেটে রেখে দিলেন, কোনো কথা না বলে। এত তাকে নড়ানো যেত না। তাহলে শঙ্খদা দরকার মতো শক্ত হতে পারতেন, আর পড়াতেন অসাধারণ। আমি নিজে কখনো তার ক্লাস করিনি, কিন্তু বক্তৃতা শুনেছি। অপ্রস্তুত অবস্থা এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলতেন, আবৃত্তি করতেন না খুব ভালো।